আজকে ক্লাস 10-এর অঙ্কের ক্লাসে একটা মডেল অ্যাক্টিভিটি টাস্কের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব আমরা। দেখো, প্রথমেই যে অ্যাক্টিভিটি টাস্কের প্রথম যে কোশ্চেনটা আছে, বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে A 2p টাকা, B 4p টাকা, C p/2 টাকা, D p/4 টাকা। অর্থাৎ এটা একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এইখান থেকে আমাকে এই MCQ এর যে নিয়মে এই অঙ্কটা করতে হবে। অর্থাৎ এখানে শুধুমাত্র অপশানটা আর উত্তরটা লিখতে হবে কোন অপশানটা হবে। কিন্তু আমাদের মাধ্যমিকের যে নিয়মটা আছে করার, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বারটা তুমি মার্জিনের বাঁ দিকে দেবে। মার্জিনের বাঁ দিকে দিয়ে এখানে দেখো একটা কলাম করা হয়েছে, এখানে তোমার মার্জিনের দাগটা, তার পাশে একটা দাগ টানা হয়েছে। সেই দাগটা ডান দিকে অনেক বেশি জায়গা আর বাঁ দিকে কম জায়গা, কারণ এখানে অপশান আর উত্তরটা লিখব। তো এখানে 1 নম্বর প্রশ্নটার যে কাজটা করতে হবে সেটা এখানে রাফ ওয়ার্ক বা রাফ না লিখলেও চলে, কিন্তু এই জায়গাটা আমরা অঙ্কটা করব। এখান থেকে যে কনক্লুশনটা আসবে তার উত্তরটা আমরা বাঁ দিকে লিখব। তো এখানে প্রশ্নটা ছিল r% সরল সুদের হারে মূলধনের n বছরের মোট সুদ এত টাকা, তাহলে মূলধনের পরিমাণটা হবে। তাহলে মূলধনটা যদি এখানে খুব বেশি লিখতে হয় না, কারণ রাফ ওয়ার্ক এটা। মূলধনটা যদি P হয় তাহলে PRT/100, PRT/100 অর্থাৎ P আর মানে কত, আর মানে এখানে বলা আছে R, T মানে এখানে বলা আছে n/100, এটাই হলো সুদ। সেইটা ইজিকুলস টু আমার বলা আছে PNR/25, অর্থাৎ ক্যাপিটাল P ধরা হয়েছে, এখানে স্মল p NR/25। ক্যাপিটাল Pটা আমরা ধরে নিয়েছি, তাই এখানে ক্যাপিটাল P RN/100 ইজিকুলস টু আমার দেওয়া আছে PNR/25। তাহলে এখান থেকে NR/25, এখানে 25, এখানে 4, NR ক্যান্সেল হয়ে গেল, ক্যাপিটাল P ইজিকুয়ালস টু হয়ে গেল 4p। অর্থাৎ এখান থেকে আমি পেয়ে গেলাম যে মূলধনটা হচ্ছে যে 4p। আর এখানে আমাদের উত্তর ছিল A B C D এর মধ্যে 4pটা হচ্ছে B অপশানে রয়েছে। তাহলে আমার উত্তর লেখার সময় এখানে লিখতে হবে B অপশানটা হয়েছে আমার উত্তর, আর তার সঙ্গে জিনিসটা ছিল 4p টাকা, একক সমেত তার উত্তরটা দিতে হবে। এইভাবে আমরা MCQ উত্তর তৈরি করব অ্যাকর্ডিং টু আওয়ার মাধ্যমিক পর্ষদের যে নিয়ম সেই অনুযায়ী। এরপরে দেখো 2 নম্বর টাস্কের মধ্যে যে 2 নম্বর, এরপরে আর MCQটা নেই, দেখতে পাচ্ছি 2-এর 1-এর প্রশ্নটা হচ্ছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2 এবং ভূমি পরিধির অনুপাত দেওয়া আছে 3:4, তাহলে তাদের আয়তনের অনুপাত কত নির্ণয় করতে হবে। এটা আর MCQ নয়, তাই MCQ এর উত্তরের জায়গায় সেখানে আমাদের লাগবে না। এখানে 2-এর 1 এই প্রশ্নের উত্তর করব। এটা শেষ হয়ে গেছে, তারা দাগ দিয়ে দিলাম। 2-এর 1-এরটা বলছে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত আর পরিধির অনুপাত। তাহলে আমরা যেটা লাগবে, ধরি দাগটাকে অ্যাভয়েড করো, ধরি চোঙের ব্যাসার্ধ চোঙ তো নয়, চোঙ দ্বয়ের ব্যাসার্ধ দ্বয় যথাক্রমে R1 একক এবং R2 একক, এবং আরও ধরতে হবে উচ্চতা চোঙদ্বয়ের
এবং চোঙদ্বয়ের উচ্চতাদ্বয় যথাক্রমে h1 একক এবং h2 একক। শর্ত মতে কি দিয়েছে? শর্ত মতে উচ্চতার অনুপাত 1:2, অর্থাৎ h1:h2 হচ্ছে 1:2 বা h1/h2 দিস ইজ ইকুয়ালস টু 1/2। এটা আমরা একটা নাম্বারিং করি 1 নম্বর। দ্বিতীয় শর্তে বলছে যে এখানে ভূমির পরিধির অনুপাত 3:4। তো ভূমির পরিধি কত? 2πr1 একটা হবে আর 2πr2 হবে। দ্বিতীয় শর্তে 2πr1 = 2πr2 ইজ ইকুয়ালস টু 3:4 বা 2π এখানে এটাকে যদি তারপরে আমরা ভগ্নাংশে প্রকাশ করি 3/4, এটাকে 2 নম্বর করি। এখন আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। এখন নির্ণেয় আয়তনের অনুপাত R1 H1 হচ্ছে যে প্রথম চোঙ, তার না হবে কত? πr²h, তার মানে πr1²h1 = দ্বিতীয়টার হচ্ছে যে R2 আর H2 ব্যাসার্ধ এবং উচ্চতা πr2²h2। অনুপাতটাকে আমরা করব কি? অনুপাতটাকে আমরা যথারীতি ভগ্নাংশ আকারে প্রকাশ করব। πr1²h1 πr2²h2 পাই ক্যান্সেল, r1/r2 তার হোল স্কোয়ার ইন্টু এখানে h1/h2 অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু, এখান থেকে 1 নম্বরে আছে h1/h2 1/2, 2 নম্বরে আছে r1/r2 যেগুলো 3/4। তাহলে এখানে 3/4 তার হোল স্কোয়ার h1/h2 ইজ ইকুয়ালস টু হাফ। 1 ও 2 নং থেকে এটা আমরা লিখলাম। সো দিস ইজ ইকুয়ালস টু 9 ডিভাইডেড বাই 4 4 16 দুগুণে 32, দ্যাট মিনস 9/32। ভগ্নাংশটাকে আবার আমরা অনুপাতে নিয়ে চলে আসলাম 9:32। এই লেফট হ্যান্ড সাইডে কী আছে? লেফট হ্যান্ড সাইডে আছে এইটা যে এখন নির্ণেয় আয়তনের অনুপাত। তাহলে নির্ণেয় আয়তন অনুপাত ইজ ইকুয়ালস টু পেলাম অনুপাত 9:32। এটা কখনোই এই আকারে প্রকাশ করা যাবে না। এই আকারে অনুপাত যেহেতু আছে আমাকে অনুপাতে লিখতে হবে। অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করে আমরা ক্যালকুলেশনটা করতে পারি, কিন্তু অনুপাতকে কখনোই ভগ্নাংশের সঙ্গে ইকুয়াল নয়। এটাকে প্রকাশ করে আমি এটাকে কি করেছি? লঘিষ্ঠ আকারে পরিণত করে অনুপাতে আবার ফেরত আনতে হবে, যেহেতু অনুপাত আছে বাঁদিকে। তাহলে এই হলো আমাদের আনসার। এরপরে যে অঙ্কটা বলেছে সেই অঙ্কটা হচ্ছে 2-এর 2। একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। এবি এবং এসি দুটো জ্যা পরস্পর লম্ব। এবি 4 সেন্টিমিটার ও এসি 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমে আমাকে একটা বৃত্ত আঁকতে হবে। কোশ্চেন নাম্বার হলো কোশ্চেন নাম্বার 2-এর 2। কোশ্চেন নাম্বার 2-এর 2। তোমাদের এখানে মার্জিন থাকবে, মার্জিনটা টেনে নেবে। 2-এর 2 একটা দেখতে পাচ্ছি একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে তোমার সঙ্গে সঙ্গে যে কাজটা করবে, পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত এঁকে নেবে। সেই বৃত্তের প্রথম যে কাজটা সেটা হচ্ছে কেন্দ্রটাকে আগে নির্দিষ্ট করতে হবে। বৃত্তের কেন্দ্রটাকে নির্দিষ্ট করতে হবে, নাম অবশ্যই দিতে হবে। বলা আছে যে এবি আর এসি পরস্পর লম্ব দুটো জ্যা। তাহলে এবি আর এসি পরস্পর লম্ব, এগুলোকে স্কেলের সাহায্যে করলে ভালো হয়, তোমাদের বুঝতেও সুবিধা হবে। পেন্সিল দিয়ে আঁকবে
লম্ব এবি আর এসি, আমাকে লম্ব 90 ডিগ্রি আঁকার দরকার নেই, কারণ এটা তো সম্পাদ্য আঁকছি না। এ বি, এটা এসি, পরস্পর লম্ব বোঝাই যাচ্ছে, সেই জন্য আমরা এটাকে এইভাবে দিচ্ছি। এবং খুব স্বাভাবিকভাবে আমরা জানি এই পরস্পর লম্ব যদি হয়, এখানে এই ত্রিভুজটা যে অতিভুজটা তৈরি হবে সেটা সবসময় কেন্দ্র দিয়েই যাবে। কেন্দ্রর নাম দিলাম ও। তাহলে এ বি এসি দুটি পরস্পর লম্ব দুটি জ্যা, এ বি সমান 4 বলেছে, এসি সমান 3 বলেছে। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বিসি ইজ ইকুয়ালস টু কত হবে, এখানে তাহলে লিখে নেবে, এখানে প্রদত্ত এ বি ইজ ইকুয়ালস টু 4 সেন্টিমিটার, আর দেওয়া আছে এসি ইজ ইকুয়ালস টু 3 সেন্টিমিটার, এবং এটা পরস্পর লম্ব। আর কি দেওয়া আছে, এ বি লম্ব এসি। এ বি লম্ব যদি এসি হয়, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ তৈরি হচ্ছে এবং এই ত্রিভুজটা সমকোণী হচ্ছে। অর্থাৎ সুতরাং ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং বিসি হবে অতিভুজ, তাহলে বিসি ইজ ইকুয়ালস টু হবে √/, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 16 প্লাস 9 25 5। সুতরাং আমার ব্যাসার্ধ চেয়েছে ওবি বা ওসি, ওবি ইজ ইকুয়ালস টু হবে হাফ, বিসি ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু 5 ইজ ইকুয়ালস টু 2.5। এখানে এবার বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আমার যেহেতু একক আছে, সুতরাং লিখবে উত্তর লেখার সময় নির্ণেয় ব্যাসার্ধের দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু 2.5, এখানে সেন্টিমিটার অবশ্যই দেবে, না হলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। এবার আসছি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা বলছে, 3 নম্বর কোশ্চেন বলছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। খেয়াল করো, 2 বছরের সরল সুদ বলা আছে, আবার চক্রবৃদ্ধি সুদ বলা আছে। তাহলে প্রদত্ত জিনিসটা লিখে নিই যে ধরি, আচ্ছা ধরি দেওয়ার দরকার নেই, তুমি লেখো প্রদত্ত কোনো মূলধনের দুই বছরের সরল সুদ, সরল সুদটা দেওয়া আছে কত, 8,400 টাকা। তাহলে খুব স্বাভাবিকভাবেই সুতরাং সেই মূলধনের 1 বছরের সরল সুদ যেটা হবে সেটা ইজ ইকুয়ালস টু কত হবে, 2 দিয়ে ভাগ করলে যা হয় 4,200 টাকা। 1 বছরের সরল সুদ হচ্ছে 4,200 টাকা। এবার বলছে যে 2 বছরের আবার সেই মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, 8,652 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদ আর 2 বছরের সরল সুদ, এদের ডিফারেন্সটা কত দেখি।
সুতরাং 2 বছরের উভয় সুদের পার্থক্য কত? 8,652 বিয়োগ 8,400, এত মোট টাকা। দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 252 টাকা। তাও খেয়াল করো, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এত টাকা, 2 বছরের সরল সুদ হচ্ছে এত টাকা। তাহলে 2 বছরের যদি দুটো সুদের পার্থক্য 252 টাকা। এখন এই 252 টাকাটা দুটো সুদের পার্থক্যটা কি কারণে হচ্ছে? কারণ এটা চক্রবৃদ্ধি সুদ। তাই একটা জিনিস খেয়াল করো, প্রথম বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ উভয়ই সমান হওয়ার কথা। তাহলে প্রথম বছরে যেটা সরল সুদ ছিল সেটা 4,200 টাকা। তাহলে দ্বিতীয় বছরে সরল সুদ 4,200 টাকাই থাকবে, সেটা থেকেছে। কিন্তু দ্বিতীয় বছরে গিয়ে সরল সুদটা আমার ক্যাপিটালের সঙ্গে অ্যাকুয়ার হয়ে গিয়ে, দুটোর সঙ্গে যোগ হয়ে গিয়ে তারপরে তার উপরে মোট চক্রবৃদ্ধি সুদটা তৈরি হয়। অর্থাৎ এই 252 টাকার যে পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে কার উপরে? এই 4,200 টাকার উপরে। অর্থাৎ 4,200 টাকাটা সেই মূলধনের সঙ্গে যোগ হয়ে গিয়ে যে পার্থক্যটা সৃষ্টি করেছে সেটা হচ্ছে এই 252 টাকাটা। তাহলে আমি বলতে পারি যে 4,200 টাকার 1 বছরের সুদ হচ্ছে 252 টাকা। 4,200 টাকার 1 বছরের সুদ 252 টাকা। তাহলে এখান থেকে আমি সুদের হারটা বের করতে পারি। তাহলে আমি কি বলতে পারি যে I is equal to PRT by 100। অর্থাৎ আমি যদি বলি, যদি ধরি সুদের হার R%, তাহলে সুতরাং PRT by 100 অর্থাৎ 4,200 R ইন্টু 1 বছর বাই 100, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে এই সুদটা 252 টাকা। 4,200 টাকার 1 বছরের R% হারে যে সুদটা হবে সেই সুদটাই হওয়া উচিত 252 টাকা। সুতরাং R ইজ ইকুয়ালস টু 252 ইন্টু 100 ডিভাইডেড বাই 4200, 00 ক্যান্সেল করো, 4 6 24, 12 6 দুগুণে 12, তাহলে কত হলো? 6। সো দিস ইজ ইকুয়ালস টু 6। অর্থাৎ সুদের হার হলো 6%। সুদের হার 6% বেরিয়ে গেছে। এখানে মনে হয় আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মূলধন কত সেটাও বের করতে হবে। বার্ষিক সুদের হার চেয়েছে, সেটা আমাদের বেরিয়ে গেছে 6%। আর মূলধন বের করতে কোনো সমস্যা নেই। সুতরাং আবার ধরি মূলধন P টাকা। সুতরাং 4,200 টাকাটা হচ্ছে সুদ 6% হারে, বসাও, আসলটা কত বেরিয়ে যাবে? P ইন্টু 6 ইন্টু 1 ডিভাইডেড বাই 100, দিস ইজ ইকুয়ালস টু 4200। 4,200 টাকাটা 6% হারে কোনো একটা মূলধনের সুদ হচ্ছে 4,200 টাকাটা। তাহলে পরে এই P ইন্টু 6 ইন্টু 1 বাই 100 ইজ 4200। এখান থেকে P এর ভ্যালুটা পেয়ে যাব। সুতরাং P ইজ ইকুয়ালস টু 4200 ইন্টু 100 ডিভাইডেড বাই 6। সুতরাং P ইজ ইকুয়ালস টু
4200 into 100 divided by 6, this is equals to 6 7 42 7 1 2 3 4 70,000। সুতরাং উত্তর লেখো, নির্ণেয় মূলধন 70,000 টাকা এবং সুদের হার 6%। আজকে এই অবধি থাক, পরবর্তী যেগুলো আছে সেগুলো আমরা পরের ক্লাসে করব।